আজ 6 আগস্ট বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। পঞ্চায়েত কর 1200 টাকা হওয়ার খবর ভুল, বিভ্রান্তি কাটিয়ে আদেশ প্রত্যাহার রাজ্য সরকারের। এখনই পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কবে টাকা পাবেন দিনক্ষণ জানালেন মন্ত্রী। চেক বাউন্স কাণ্ডে মুখ খুললেন হুমায়ুন কবির, বললেন কখনো টাকা দেওয়ার দাবি করিনি। মসজিদের মাইক খুলে নেওয়ার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ নওশাদ। এছাড়া রয়েছে আরো অনেক খবর। এরপর আসছে বিস্তারিত সংবাদে। গ্রাম বাংলায় পরিবার পিছু পঞ্চায়েত ট্যাক্স 1200 টাকা করা হয়েছে বলে যে খবর ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর স্পষ্ট করেছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973-এর কর সংক্রান্ত বিধানে কোনো পরিবর্তন হয়নি এবং আগের নিয়মেই কর আদায় চলবে। দপ্তরের দাবি, একটি বিশেষ চক্র ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। পাশাপাশি নাগরিকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং সরকারের অনুমোদন ছাড়া কর বৃদ্ধির দাবি বেআইনি বলেও জানানো হয়েছে। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে জারি হওয়া একটি এসওপির ভুল ব্যাখ্যা থেকেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিষয়টি নজরে আসার পর সেই নির্দেশিকা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন সরকারি নির্দেশিকা জারি করা হবে, তবে আপাতত পুরনো নিয়মেই সমস্ত পঞ্চায়েতে কাজকর্ম চলবে। এখনই পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কবে টাকা পাবেন দিনক্ষণ জানালেন মন্ত্রী। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের মধ্যে অগস্ট মাসের 3000 টাকা না পাওয়ায় উদ্বেগ বাড়ছে। আগের 2 মাসের প্রথম দিন থেকেই বহু আবেদনকারী অ্যাকাউন্টে টাকা পৌঁছলেও এ মাসে এখনো পর্যন্ত টাকা মেলেনি। রাজ্য সরকার যোগ্য ও অযোগ্য আবেদনকারীদের চিহ্নিত করতে ব্লক ভিত্তিক ভেরিফিকেশন শুরু করেছে। সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, যাচাই প্রক্রিয়া চলার কারণে চলতি মাসের টাকা 15ই আগস্টের পরে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। সোমবার দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশও দেন তিনি। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন 3রা আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে, এরপর যোগ্য উপভোক্তাদের নির্বাচন করে আর্থিক সুবিধা দেওয়া হবে। তবে মাসের শেষ পর্যন্ত টাকা না এলে এবং সমস্ত নথি সঠিক থাকলে আবেদনকারীদের স্থানীয় প্রশাসনিক অফিসে অভিযোগ জানিয়ে আবেদনপত্রের তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চেক বাউন্স কাণ্ডে মুখ খুললেন হুমায়ুন কবির, বললেন কখনোই টাকা দেওয়ার দাবি করিনি। চেক বাউন্স বিতর্কে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে আইনি নোটিশ পাঠিয়েছে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের দাবি, আর্থিক সমস্যা মেটাতে 15 থেকে 20 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর 6ই জুন তাকে প্রেসিডেন্ট করা হয়। পরে 30শে জুলাই তিনি 50 লক্ষ টাকার 3টি এবং 1.5 কোটি টাকার চেক দেন, কিন্তু ব্যাংকে জমা দেওয়ার পর 3টি চেকই বাউন্স করে বলে অভিযোগ। ক্লাবের আরো দাবি, 5ই আগস্টের মধ্যে অন্তত অর্ধেক টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো টাকা মেলেনি, তাই 10ই আগস্ট পর্যন্ত সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তার দাবি, তিনি কখনোই 15 থেকে 20 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেননি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, যে তারিখে চেক জমা দিতে বলেছিলেন তার আগেই ক্লাব কর্তৃপক্ষ ব্যাংকে চেক জমা করেছিলেন, সেই কারণেই এই সমস্যা হয়েছে বলে তার দাবি। ক্লাবের আইনি নোটিশের জবাবে পাল্টা বৈঠক ডাকার হুঁশিয়ারিও দিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, 9 তারিখ মিটিং ডাকবো, তারপর সিদ্ধান্ত নেব, সেখানে যা বলার বলবো, ওরা যা তা বলতে পারে না। অন্যদিকে মোহামেডান ক্লাবের সচিব ওয়াসিম আকরাম বলেন, উনি মিটিং করবেন কার সঙ্গে, ওনাকে কেউ ভরসা করছে না, উনি তো বেপাত্তা। 5 তারিখ না দিলে 6 তারিখ মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়ে নেব। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মসজিদের মাইক ইস্যুতে হাইকোর্টে যাওয়ার ঘোষণা নওশাদ সিদ্দিকের। সাংবাদিক বৈঠকে বিধায়ক নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে বলেন, কুণাল মণ্ডল সংক্রান্ত দুর্নীতি বিচ্ছিন্ন ঘটনা নয় এবং কয়লা, বালি, পাথর সহ বিভিন্ন খাতে ভুয়ো বিলের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ হয়েছে। তার দাবি, প্রকাশ্যে আসা তথ্য পুরো ঘটনার মাত্র 25% এবং নিরপেক্ষ তদন্ত শেষ পর্যন্ত চালানো উচিত। শব্দ দূষণ ও মাইক ব্যবহারের ক্ষেত্রে আদালতের নির্দেশ ও আইন মেনে চলার কথা জানিয়ে তিনি অভিযোগ করেন, লিখিত নির্দেশিকা ছাড়াই বিভিন্ন থানার পক্ষ থেকে মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানে মাইক খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এই বিষয়ে তিনি ডিজিপির কাছে লিখিত নির্দেশিকা চেয়েছেন এবং কলকাতা হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে রাজ্যের প্রাপ্য রয়্যালটি আটকে দেওয়ার অভিযোগ ও সরকারের একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার সমালোচনা করেন। তার দাবি, সংবিধানের 14, 19, 21 এবং 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ কলকাতার বিভিন্ন থানায় আচমকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী।
ওয়াটগঞ্জ ইকবালপুরে রেজিস্টারে চোখ বোলালেন, দেখলেন লকআপও। বুধবার দুপুরে পিডব্লিউডি তাঁবু থেকে চিনার পার্কের বাসভবনে যাওয়ার কথা থাকলেও আচমকাই ওয়াটগঞ্জ ও ইকবালপুর থানায় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। ওয়াটগঞ্জ থানায় তিনি বিভিন্ন অভিযোগপত্র, রেজিস্টার, মামলার অগ্রগতি, মহিলা সহায়তার ডেস্ক এবং লকআপের অবস্থা খতিয়ে দেখেন এবং পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে নির্দেশ দেন। এরপর ইকবালপুর থানাতেও পরিকাঠামো ও বিভিন্ন অভিযোগে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা পর্যালোচনা করেন। পরে আলিপুর পুলিশ লাইনে থাকাকালীন বড়বাজারে আগুন লাগার ঘটনারও খোঁজ নেন। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেক থানায় মহিলা সহায়তা কেন্দ্র গড়ে তোলার ঘোষণার বাস্তবায়ন কতটা হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখা শুরু হয়েছে এবং আগামী দিনেও বিভিন্ন থানায় তার সারপ্রাইজ ভিজিট হতে পারে। তোলাবাজির অভিযোগে 22 কর্মীকে সাসপেন্ড করলো বিজেপি, কড়া বার্তা রাজ্য নেতৃত্বের। তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে রাজ্য বিজেপি 22 জন কর্মীকে সাসপেন্ড করেছে। অভিযোগের জেরে দীর্ঘদিন ধরেই দলের শীর্ষ নেতৃত্ব অসন্তোষ প্রকাশ করছিল এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মন্ত্রী দিলীপ ঘোষ, অর্জুন সিং ও অগ্নিমিত্রা পাল স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে তোলাবাজির অভিযোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সূত্রের খবর, প্রায় 250-রও বেশি কর্মীকে সোকজ নোটিশ পাঠানো হয়েছিল। তার মধ্যে প্রায় 80 জনের জবাব সন্তোষজনক হওয়ায় তাদের নোটিশ প্রত্যাহার করা হয়, কিন্তু বাকি অভিযুক্তদের মধ্যে অনেকেই জবাব না দেওয়া বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় 22 জনকে সাসপেন্ড করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে দল স্পষ্ট বার্তা দিয়েছে যে তোলাবাজির অভিযোগকে হালকাভাবে দেখা হবে না। এদিকে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার কেন্দ্রীয় নেতা সুনীল বানসালের সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠকে এই ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জোর জল্পনা রয়েছে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। বিদেশ যাত্রার অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবেদন খারিজ হাইকোর্টে। বিদেশে চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার অনুমতির আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত জানায় তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় এই মুহূর্তে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া যাবে না। শুনানিতে আদালত এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠনের পরামর্শ দিলেও অভিষেকের আইনজীবী জানান যেখানে আগে চিকিৎসা করিয়েছেন সেখানেই তিনি যেতে চান। আদালত আরও উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা রয়েছে এবং হাজিরার বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ইডি ও সিবিআই এর বেষ্টনী থেকে বেরিয়ে পালানোর প্রচেষ্টা বিচারপতি শেষ করে দিয়েছেন। পাশাপাশি তিনি এসএসকেএম চিকিৎসা করানোর পরামর্শ দেন এবং সেবাশ্রয় নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে 48 লক্ষ টাকা উদ্ধার, কিভাবে এলো এত টাকা? তদন্তে পুলিশ দুর্গাপুরের একটি পরিত্যক্ত ইটভাটার ঘর থেকে 48 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। কারা, কিভাবে এবং কেন সেখানে ওই টাকা লুকিয়ে রেখেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। বীরভূমে সম্প্রতি 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা উদ্ধারের ঘটনার পর রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধার এবং একাধিক গ্রেপ্তারের মধ্যে এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ টাকা ও সোনা উদ্ধারের পর 200 কোটিরও বেশি সম্পত্তির হদিশ মিলেছে এবং মিনার মণ্ডল সহ 2 ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এদিকে বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগে জামুরিয়ার মদনতর পঞ্চায়েত এলাকার বিজেপি শক্তি প্রমুখ রাকেশ মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এখন আর দিদির ছবির দর নেই, কবিতা শোনার লোকও নেই। মমতার রয়্যালটি ষড়যন্ত্র আশঙ্কায় হাসির রোল অধীরের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেনশন না পাওয়া এবং বইয়ের রয়্যালটি আটকে থাকার মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। মমতা দাবি করেন তিনি সরকার থেকে কোনো পেনশন নেন না এবং চলতি বছরে প্রকাশিত বইয়ের রয়্যালটির টাকাও এখনো পাননি। এই ঘটনার পেছনে বিজেপির চক্রান্ত থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এই মন্তব্যের কড়া সমালোচনা করেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন তৃণমূল আমলে মমতার বই জোর করে পড়ানো হতো এবং তার কবিতা পড়ার মতো মানুষের সংখ্যা খুবই কম। পেনশন প্রসঙ্গে তিনি ব্যঙ্গ করে বলেন, পেনশন না পেলে তো টেনশন হবেই। পাশাপাশি গত 15 বছরে তৃণমূলের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে সাধারণ মানুষ এই নিয়ে হাসাহাসি করবে বলেও মন্তব্য করেন। এছাড়াও সারদা কাণ্ডের প্রসঙ্গ তুলে অধীর চৌধুরী বলেন, একসময় মমতার আঁকা ছবি কোটি টাকায় বিক্রি হতো, কিন্তু এখন তার ছবি, গল্প বা কবিতা আর আগের মতো কদর নেই। মোদির ভিডিও ডিলিটের ঘটনায় কেন্দ্রের কাছে ক্ষমা চাইল মেটা, ভুল হয়েছে ব্যাখ্যা শীর্ষ আধিকারিকের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট সাময়িকভাবে ডিলিট করে ফেলার ঘটনায় কেন্দ্রের কড়া অবস্থানের পর ক্ষমা চেয়েছে মেটা চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল ক্যাপলান পুরো ঘটনাকে একটি ভুল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদীর পোস্টে বিধি নিষেধ আরোপের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এর আগে ভারতের সংসদীয় স্থায়ী কমিটি মেটা সিইও মার্ক জুকারবার্গকে 3 দিনের মধ্যে ক্ষমা চাইতে হুঁশিয়ারি দিয়েছিল। লোকসভা সচিবালয়ের চিঠিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে মেটা ও তার প্রধানের আইনি সুরক্ষা কবচ বা ইমিউনিটি প্রত্যাহার করা হতে পারে। কমিটির মতে প্রধানমন্ত্রী মোদীর ছাত্র সমাজ ও জেনজির এই উদ্দেশ্যে দেওয়া ভিডিও 5 থেকে 6 ঘন্টা ফেসবুক থেকে উধাও থাকা অত্যন্ত গুরুতর ঘটনা এবং এই ধরনের আচরণের জন্য মেটাকে দায়বদ্ধ থাকতে হবে। বাস থেকে উদ্ধার প্রচুর রূপো, আটক যুবক। ঘাটাল থেকে কলকাতাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় 10 কেজি রূপো সহ এক যুবককে আটক করেছে দাসপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম আশিস সিংহ রায়। তিনি ঘাটালের রত্নেশ্বরবাটি এলাকার বাসিন্দা। অভিযোগ, আশিস সিংহ রায় প্রায় 10 কেজি রূপো নিয়ে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তার কাছ থেকে বিপুল পরিমাণ রূপো উদ্ধার করে। রূপোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ রূপোগুলি বাজেয়াপ্ত করে এবং তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, ধৃতকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়েছে। রূপোর উৎস এবং পাচারের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। মমতার বাড়ি থেকে ঝাড়ু নিয়ে চলে গিয়েছে পুরসভা। মানুষের জানা উচিত, বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছেন, কলকাতার পুরসভার কর্মীরা তার বাড়ি থেকে ঝাড়ু নিয়ে গিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি দাবি করেন, প্রায় 30 বছর ধরে তার বাগানে ঝাড়ু দেওয়া 2 পুরসভার কর্মীর ঝাড়ু পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এই ঘটনাকে অসম্মানজনক বলে উল্লেখ করে তিনি জানান, বিজেপির দেওয়া ঝাড়ু তিনি ব্যবহার করবেন না, দরকার হলে নিজেই বাগান পরিষ্কার করবেন বলেও মন্তব্য করেন। মমতা আরো বলেন, তিনি বাগান ও ঘরের কাজ করতে ভালোবাসেন এবং মানুষের জানা উচিত কোন পর্যায়ে বিষয়টি পৌঁছেছে। এর আগে তিনি অভিযোগ করেন, তিনি এখনো পর্যন্ত চলতি বছরের বইয়ের রয়্যালটি পাননি। তার দাবি, তিনি কখনো মাইনে বা পেনশন নেননি এবং বইয়ের রয়্যালটির টাকাতেই তার চলে। এই রয়্যালটি না পাওয়ার পেছনে বিজেপির হাত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্থিক সাহায্য করবে রাজ্য? দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে জোর চর্চা। টানা 15 বছর মুখ্যমন্ত্রী থাকার পর বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতাকে দেখে মনে হচ্ছে তিনি প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। আর্থিক অভাবের কারণে এমন পরিস্থিতি হলে রাজ্য সরকারের তরফে তাকে আর্থিক সাহায্য করা হোক, যাতে তিনি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন। দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য কাম্য নয়। এদিকে ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তিনি কখনো বেতন বা পেনশন নেননি এবং বইয়ের রয়্যালটির টাকাতেই তার ব্যক্তিগত খরচ চলে। তবে চলতি বছরের রয়্যালটির টাকা এখনো পাননি বলে অভিযোগ করে এর পেছনে বিজেপির হাত থাকতে পারে বলে দাবি করেন তিনি। যদিও দেজ পাবলিশিং এর কর্ণধার সুধাংশু শেখর দে জানান, প্রতি বছরের মতো এবারেও নির্দিষ্ট সময়ে রয়্যালটির টাকা দেওয়া হবে এবং রাজনৈতিক চাপে টাকা আটকে রাখার অভিযোগ সঠিক নয়। বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তানে পরিণত হচ্ছে। ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার। বাংলাদেশ নিয়ে একাধিক দাবি। দেশ ছাড়ার প্রায় 2 বছর পর অডিও বার্তায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, গত 2 বছরে দেশকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তার দাবি, জুলাই আগস্টের আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন ছিল না, বরং পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও সরকারকে উৎখাতের পরিকল্পনা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা আরও দাবি করেন, সরকার পতনের পর সংখ্যালঘু সাংবাদিক ও স্বাধীনতা সংগ্রামীদের উপর অত্যাচার হয়েছে এবং আওয়ামী লীগের প্রায় 10,000 সদস্য নিখোঁজ হয়েছেন। তিনি আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর আবেদন জানান। পাশাপাশি বলেন, জেল বা প্রাণনাশের আশঙ্কা থাকলেও তিনি দেশের মানুষের কাছে ফিরবেন। ভারত সরকার তাকে যথেষ্ট সম্মান ও আন্তরিকতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন পীড়ন এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ তোলেন। তিনি রাষ্ট্রপুঞ্জের দেওয়া মৃত্যুর পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলেন এবং ইনডেমনিটি বিলের সমালোচনা করেন। তার দাবি, আওয়ামী লীগের বহু নেতা কর্মী, সাংবাদিক এবং ব্যবসায়ীকে বিচার ছাড়াই আটক এবং হেনস্থা করা হয়েছে।
পাশাপাশি তিনি অভিযোগ করেন বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ বাড়ছে এবং এই পরিস্থিতিতে ভারত ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।